ভোট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় পুতুল সহ 23 জনের রায় আজ। সবার যাবজ্জীবন কারাদণ্ডের আশা দুদকের। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠির জবাব এখনো পায়নি ঢাকা। প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করার কথা জানালো দিল্লি। প্রার্থিতা নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ছে বিএনপিতে। তৃণমূলে দেখা দিয়েছে বিভক্তি। নির্বাচনে বড় ইস্যু হবে না, দাবি নীতি নির্ধারকদের। 10 বছরে ভরাট হয়ে গেছে রাজশাহী সিটি কর্পোরেশনের 800 পুকুর। সংরক্ষণের নির্দেশনায় ছিল জল ধারারগুলো। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রার্থিতা নিয়ে অসন্তোষ বাড়ছে বিএনপিতে। যে অসন্তোষ ছড়িয়েছে 40টির বেশি আসনে, এই সংখ্যা আরও বাড়তে পারে, যার জেরে তৃণমূলে দেখা দিয়েছে বিভক্তি। আছে কারো কারো স্বতন্ত্র হিসেবে নির্বাচনী করার ঘোষণাও। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে বিএনপি? বিশ্লেষকরা বলছেন, অসন্তোষ দূর করতে না পারলে নির্বাচনী কৌশলগত চ্যালেঞ্জে পড়বে দলটি। আর বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, নির্বাচনে এটা বড় ইস্যু হবে না, দ্রুতই এর সমাধান হয়ে যাবে। 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর মনোনয়ন নিয়ে ক্ষোভ বিক্ষোভ বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই একাধিক সংসদীয় এলাকায় মানববন্ধন, সড়ক অবরোধ, মশাল মিছিল সহ নানা কর্মসূচিতে বিক্ষোভ দেখাচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। প্রার্থীতে ঘোষণার শুরুর দিকে কেউ কেউ ব্যতিক্রমী প্রতিক্রিয়া দেখালেও দু একটি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরেও প্রতিবাদ জানিয়েছেন বঞ্চিতদের সমর্থকরা। কোথাও কোথাও ব্যাপক সহিংসতা ও হতাহতের ঘটনাও ঘটেছে। বিতর্কিত সুবিধাবাদী ব্যক্তিকে পরিবর্তন করে যোগ্যতা সম্পন্ন গ্রহণযোগ্য নেতাকে মনোনয়ন দিলে এই আসনটির নেতা কর্মী এবং জনগণ একটু স্বস্তি পেতে পারে। মানুষের স্বার্থ আজকে সংরক্ষণ করার জন্য আমি এবং আমার সহকর্মীরা যতটুকু উপলব্ধি করবে, আজকে একজন বাইরের লোক এসে ততটুকু উপলব্ধি করবে না। বিএনপির মনোনয়ন নিয়ে 40টিরও বেশি আসনে অসন্তোষের খবর আছে গণমাধ্যমে। কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন। তবে মনোনয়ন সংক্রান্ত বিরোধ মেটাতে সোচ্চার বিএনপি, আছে এমন তথ্যও। ফাঁকা আসনের কেউ কেউ সবুজ সংকেত পাচ্ছেন। জোটের সিটগুলি ফয়সালা হয় না তখন পর্যন্ত, সেই জন্য আনুষ্ঠানিকভাবে আমার নাম ডিক্লেয়ার করেন। তো ওনারা মনে করতেছেন যে অবশ্যই আমি হয়তো জয়লাভ করবো ইনশাল্লাহ। দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, দ্রুতই কেটে যাবে প্রার্থিতা নিয়ে সব ধরনের সংকট। আমার দলে হাজার হাজার কর্মী আছে, গত 17 বছর যুদ্ধ করে সংগ্রাম করছে, জেলে গেছে, কিন্তু একজনকে তো নমিনেশন দিতে হবে। যে ভোট ক্যারি করতে হবে তাকে নমিনেশন দিতে হবে, দেওয়া হয়েছে। আর যারা আছে তাদের মনে ইচ্ছা আছে, চিল্লাচিল্লি করতেছে। তোমার শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলে দল যখন শক্ত হবে, দল যখন সাংগঠনিক ব্যবস্থায় চলে যাবে, তখন অটোমেটিক্যালি থেমে যাবে। এত বড় দল, রাজনৈতিক প্রতিযোগিতা, একটা পক্ষ বিপক্ষ অনেক সময় হয়ে যায়, খুব একটা বেশি না। কিন্তু এটা আমি মনে করি আমরা যখন নির্বাচনী ওয়ার্ক এত ডিপে চলে যাব, মাঠে চলে যাব, তফসিল ঘোষণা হয়ে যাবে, এগুলো থাকবে না। দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন বিএনপির এই নেতা। কমেন্ট না মানলে তাহলে ব্যবস্থা নেব। বিএনপির মনোনয়ন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সামাল দিতে না পারলে নির্বাচনী বিভিন্ন চ্যালেঞ্জে পড়ার আশঙ্কাও আছে। যদি দলের নেতাকর্মীরা যার সাথে আছে তাকে বাদ দিয়ে যদি যার সাথে নাই তাকে দিয়ে দেন মনোনয়ন, তখন তো প্রবলেম হবেই। এমন একটা পরিস্থিতি তৈরি করা দরকার যে পরিস্থিতিটাতে দলের যেটা কমান্ড আছে, আপনি দল করতে পারেন অথবা দল না করতে পারেন, দল করলে দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন। এই ধরনের একটা স্ট্যান্ড বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নিতে হবে। রাজনীতি বিশ্লেষকদের শঙ্কা, অন্তকুন্দল এড়াতে না পারলে নতুন রাজনীতির প্রেক্ষাপটে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে বিএনপিকে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 10 বছরের রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকায় সংরক্ষণের নির্দেশনায় থাকা অন্তত 800 পুকুর ভরাট হয়ে গেছে। ভূমিদস্যুরা অধিক মুনাফার লোভে রাতারাতি এসব পুকুর ভরাট করে হাত বদল করেছে। তবে এবার তা ভরাটকারীর অর্থে পুনর্খনন শুরু করেছে প্রশাসন। 2014 সালে নগরীর 952টি পুকুর সংরক্ষণের জন্য উচ্চ আদালতে রিট করেন আইনজীবী শওকত উদ্দিন রেন্টু। হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে এই রিটের পর 2022 সালের 8ই আগস্ট হাইকোর্ট পুকুরগুলো সংরক্ষণের নির্দেশনা দেন। তবে তা কার্যকরে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, ফলে রাতারাতি পুকুর ভরাট হতে থাকে।
মঙ্গলবার ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় 63 শতকের একটি পুকুর ভরাট বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে পুকুর মালিকের খরচে পুনরায় খননের নির্দেশনা দেয়া হয়। এতে খুশি এলাকাবাসী। পুকুরটা ভরাট হয়ে যাওয়ার জন্য আমরা আগে সাঁতার কাটতাম, পুকুরে সাঁতারও কাটতে পারি না এখন। এভাবে যদি একের পর এক ভরাট হতে থাকে তাহলে তো শহরে পুকুরই পাওয়া যাবে না, তাহলে শহরের পানিগুলো কোথায় যেয়ে দাঁড়াবে। রাজশাহী বিভাগীয় কমিশনার উপস্থিত হয়ে এ ঘোষণা দেন। সংরক্ষিত সকল পুকুর পুনঃখননের নির্দেশনাও দেন তিনি। সিটি কর্পোরেশন এলাকায় পুকুর জলাশয় ভরাট নিষিদ্ধ রয়েছে, এটি একটি আইন আছে। তো এটা আমরা যখন সংবাদ পেয়েছি যে এখানে একটি পুকুর ভরাট করা হচ্ছে, সবাই এখানে মোবিলাইজ হয়েছে এবং এই ভরাট কার্যক্রমটি বন্ধ করা হয়েছে। আমরা সম্মিলিতভাবে আজকে এই আমাদের অভিযান পরিচালনা করছি এবং পুকুরটি আমরা পুনরায় যাতে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি সেই জন্য আমাদের এক্সকাভেটর দিয়ে পুনঃখনন করা হচ্ছে। রিটকারী আইনজীবী বলছেন, পরিবেশ ও জনস্বার্থে পুকুরগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি এর পানিও বিশুদ্ধ রাখতে হবে। বেশিরভাগ পুকুরই ভরাট হয়ে গেছে। এক শ্রেণীর ভূমিদস্যুরা স্বল্প দামে ক্রয় করে এটাকে ভরাট করে ব্যবসায় রূপান্তরিত করছে। এটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। গত এক দশকে প্রায় 800 পুকুর বাস্তবে ভরাট হয়ে যায়। একই সময়ে সরকারি 48টি পুকুরের মধ্যে 17টি ভরাট হয়ে যায়। বর্তমানে শহরে সরকারি ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় 150টি পুকুর অবশিষ্ট রয়েছে। সৌরভ হাবিব, টিবিসি নিউজ, রাজশাহী। অপরাধ বেড়েছে চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জে। গেল 4 মাসে ঘটেছে অন্তত 12টি ডাকাতির ঘটনা। চুরি ছিনতাই এখন নিত্য ঘটনা। আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। রাতে গ্রাম পাহারা দিচ্ছেন তরুণরা। অপরাধ দমনে পুলিশের দুর্বল টহল ও নিষ্ক্রিয়তাকেই দুষছেন স্থানীয়রা। নতুন জীবন শুরুর সানাই বাজছিল চট্টগ্রামের মিরেরসরাইয়ের হাজিরসরাই গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের বাড়িতে। বিয়েবাড়ির সব আয়োজন যখন সম্পন্ন তখনই বাধে বিপত্তি। গেল শুক্রবার গভীর রাতে হানা দেয় ডাকাত দল। অস্ত্রের মুখে লুট করে 15 ভরি বিয়ের স্বর্ণালংকার, নিয়ে যায় নগদ 1 লাখ টাকা। এর আগে একইভাবে খোয়াছড়া ইউনিয়নে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু সুফিয়ানের বাড়িতে ডাকাতরা লুট করে 10 ভরি স্বর্ণসহ নগদ টাকা। গেল 4 মাসে এভাবে মিরসরাই ও জোরারগঞ্জে অন্তত 12টি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সঙ্গে বেড়েছে চুরি ও ছিনতাই। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বাধ্য হয়ে রাতে পাহারা দিচ্ছেন তরুণরা। যত গভীর হয় মানুষের আতঙ্ক তত বাড়ে। বিশেষ করে 12টার পর থেকে ভোর 4টা পর্যন্তই চুরি ডাকাতি গণহারে বাড়তেছে। মিরসরাই থানার ভিতরে চুরি ডাকাতি বেড়ে গেছে, মাদক বেড়ে গেছে। আমরা প্রতিরোধ করার জন্য যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা গ্রামে আমরা আমাদের টিম গঠন করছি। টিম গঠন করে প্রতিটা জায়গায় জায়গায় আমরা সব জায়গায় লোক আছে, আমরা তাদের সাথে যোগাযোগ রাখতেছি। আমরা যদি রাত জাগি তাহলে এলাকার মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে, আর আমরা যদি রাত জাগি চোরদের ঘুম হারাম হয়ে যাবে। তবে পুলিশ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তৎপর তারা। ছাড় দেয়া হবে না কোনো অপরাধীকে। মেসেজ ক্লিয়ার, হয় ওনারা থাকবেন না হয় আমরা থাকবো। তো এখানে মানুষের নিরাপত্তার জন্য বসেছি, ওনারা এটা করবেন আমরা সহ্য করবো, এটা সহ্য করার কোনো কারণ নেই এবং ন্যূনতম সহ্য করা হবে না, যা প্রয়োজন তাই করা। জনমালের নিরাপত্তায় পুলিশের টহল আরও বাড়ানোর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এর কারণ হিসেবে নকশায় ত্রুটি, বেপরোয়া গতি ও নির্দেশনা অমান্য করাকে দুষছেন অনেকে। উদ্বোধনের 15 মাসের মধ্যে প্রাণ গেছে 3 জনের। নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মোটরসাইকেলও। স্পিড ক্যামেরা বসানোর পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানো না গেলে মৃত্যুর মিছিল দীর্ঘ হবে বলছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম শহরের যানজট কমাতে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15.5 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও 2024 সালে খুলে দেওয়ার পর কয়েক দফায় দুর্ঘটনা হয়েছে এই উড়াল সড়কে। উদ্বোধনের পর গেল বছরের আগস্ট মাসেই দুর্ঘটনায় প্রাণ হারান 2 মোটরসাইকেল আরোহী। চলতি বছরের 12 নভেম্বর প্রাইভেট কার উল্টে আহত হয় কয়েকজন। সবশেষ গেল 20 নভেম্বর প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের নিচে পড়লে চাপা পড়ে মারা যান এক পথচারী। মাত্র অতিরিক্ত গাড়ি আপনার ফ্লাইওভারের যে আপনার লেন আছে ওই লেন দিয়ে চলছে। সো এসব কারণে গিয়ে এবং ড্রাইভারদের মানে
সচেতনতাহীনতার কারণে হচ্ছে মূলত আপনার অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। চালকগুলা যে গতিহীনভাবে কি করতেছে, যারা গাড়ি চালাচ্ছে ওদের যদি আপনি মনে হয় শাস্তিমূলক বা দৃষ্টান্তমূলক জরিমানামূলক কোনো ব্যবস্থা গ্রহণ করে, আমার মনে হয় এগুলা থেকে আমরা পরিত্রাণ পাবো। একটা মানুষই মারা যায়, সেটা ওই মানুষটার জীবনটা যায় না, সেই মানুষকে ঘিরে তার পরিবার, তার আত্মীয় স্বজন সবটুকু একটা ধ্বংসের পথে চলে যায়। এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে 60 কিলোমিটার, তবে আঁকাবাঁকা অংশে তা সর্বোচ্চ 40 কিলোমিটার। কিন্তু বেপরোয়া গতি তো আছেই, তার উপর নির্দেশনা অমান্য করে চলছে শত শত মোটরসাইকেল। গতি নিয়ন্ত্রণ করার জন্য স্পিড ক্যামেরা যেটা বসিয়েছি, ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি, আর আমরা অনেকগুলো স্পিড ক্যামেরা লাগাবো 5-7টা বিভিন্ন পয়েন্টে। তো এগুলো লাগালে আশা করি প্রশাসন যদি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়, আমার মনে হয় আর একটা অ্যাক্সিডেন্টও আপনি পাবেন না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা বসানোর পাশাপাশি প্রশাসন ও বাস্তবায়নকারী সংস্থার সমন্বিত উদ্যোগ দরকার। দুর্ঘটনা প্রবণ ওখানে কিন্তু এখন পর্যন্ত কোনো স্পিড ক্যামেরা বসানো হয়নি। তো দ্রুত সম্ভব এটা বসানো দরকার, মনিটরিংটা জোরদার করা দরকার, এবং যারা এটা গতিসীমা মানছে না তাদেরকে ট্রাফিক আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা দরকার। নকশা ত্রুটির কারণে এক্সপ্রেসওয়েটির বেশ কিছু অংশে তীব্র বাঁক রয়েছে, যেখানে স্পিড ব্রেকার বাড়তি ঝুঁকি তৈরি করছে এমন আশঙ্কা করা হলেও সিডিএ বলছে চালকদের বেপরোয়া গতি দুর্ঘটনার মূল কারণ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পর্যটক আকর্ষণের পাশাপাশি দেশ সেরা যাত্রী সেবা আধুনিক প্রযুক্তির মিশেলে গড়ে তোলা হয় দৃষ্টিনন্দন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। তবে চালুর 3 বছরের মাথায় সেই সৌন্দর্য এখন ম্লান, ধুঁকছে প্রযুক্তিগত সুযোগ সুবিধাও। অভিযোগ, ইজারাদার ও নগর কর্তৃপক্ষের অবহেলা ও তদারকির অভাবেই নষ্ট হচ্ছে রাষ্ট্রের সম্পদ। যদিও অনিয়মের দায় না নিয়ে একে অপরকে দুষছে দুই কর্তৃপক্ষ। 2019 সালে ঐতিহ্যবাহী কেনব্রিজ, আলী আমজাদের খড়ি ও আসাম প্যাটার্নের বাংলোর স্থাপত্যশৈলীর মিশ্রণে শুরু হয় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণ কাজ। ওই সময় দাবি করা হয় 117 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও সুযোগ সুবিধার বাস টার্মিনাল। কিন্তু চালু হওয়ার 2 বছরের মাথায় অনেকটাই পাল্টে গেছে সেই চিত্র। টার্মিনালের বেশিরভাগ দেয়াল ছেয়ে গেছে পোস্টার, স্টিকার ও ময়লায়। মেঝেতেও ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা, ভেঙে গেছে শতাধিক চেয়ার, অসংখ্য ফ্যান, লাইট ও ওকেজো। নষ্ট হয়ে গেছে বেশ কিছু সিসি ক্যামেরাও। কোথাও ফ্লোর জুড়ে মাসের পর মাস ধরে জমে আছে পশু পাখির মলমূত্র। ভেঙে পড়েছে কয়েকটি ড্রেনের ইস্পাতের ঢাকনা। কিন্তু এত কিছুর পরও যেন এসব দেখার কেউ নেই। বানাইছে টার্মিনালটা সুন্দর, যাত্রী বসবে, এখানে যাত্রী সকল বসতে পারে না, গাড়ি স্টাফ সকল বসে, সিট মুট ভাঙ্গা। এই যে ভাঙ্গা, এই যে অপরিষ্কার, তারপরে টোটাল বিদ্যুতিক যে আমাদের লাইটিং কোন, ফ্যান কোন, টোটাল জিনিসগুলো নষ্ট হইতেছে। তাছাড়া হইল কি এগুলার কাজ, যে কাজগুলো হয়েছে সর্বনিম্ন মানের কাজ হয়েছে। গত বছরের জুলাইয়ে 1,43 লাখ টাকায় 1 বছরের জন্য টার্মিনাল পরিচালনায় ইজারা দেয় সিটি কর্পোরেশন। ইজারাদারের দাবি, সংস্কার করার দায়িত্ব নগর ভবনের। এগুলো তো মেরামতের দায়িত্ব আসলে তো আমাদের না, এমনি ছোটখাটো যেগুলো হয় এগুলো আমরা করে নিই, কিন্তু মূলত তো আসলে এটা সিটি কর্পোরেশনের। এই যে চেয়ার যেগুলা ভাঙছে বা নষ্ট হয়েছে এগুলো তো আপনার সিটি কর্পোরেশনই করবে। যদিও নগর কর্তৃপক্ষের দাবি, শর্ত অনুযায়ী টার্মিনালের পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব ইজারাদারের। এটা মূলত হলো আমরা যে ইজারার যে শর্ত আছে, ইজারার শর্ত অনুসারে এটা ইজারাদারের উপর দায়িত্ব বর্তায়, ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, ওখানে যে সমস্ত স্থাপনা আছে এগুলির রক্ষণাবেক্ষণ করে ওইটা দেখভাল করার দায়িত্ব ইজারাদারের উপর বর্তায়। ওইভাবেই শর্তটা ইজারার শর্ত বর্ণনা করা আছে। টার্মিনালের বাইরে মূল সড়কেও যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে শত শত বাস। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই পুরো চিত্রই যেন বিপরীত কথা বলে। এখানে প্রায় প্রতিটি জায়গাতেই দেখা গেছে অসঙ্গতি। যাত্রী এবং সাধারণ মানুষের দাবি, এই দৃষ্টিনন্দন বাস টার্মিনালটি যথাযথভাবে সংস্কার এবং সংরক্ষণ করা হোক। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিলেট। গাইবান্ধায় উত্তরের শীতল হাওয়ায় প্রভাবে ঠান্ডা থাবা মিলতে শুরু করেছে। গরম পোশাক শরীরে জড়াতে শুরু করেছেন মানুষ। পাশাপাশি ধুনকরদের কাছে ছুটছেন নতুন লেপ বানাতে। কাজের চাপে ব্যস্ত সময় পার করছেন ধুনকরা।
লেপের চাহিদা বাড়লেও তাদের কাজের জায়গাটি সংকুচিত হওয়ায় সংকটে আছেন তারা। গাইবান্ধায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। গরম পোশাকের পাশাপাশি লেপ বানাতে মানুষ ছুটছেন ধুনকরদের কাছে। দীর্ঘ 50 বছর ধরে গাইবান্ধায় পিকে বিশ্বাস রোডে বংশ পরম্পরায় কাজ করছেন ধুনকররা। মুক্তিযুদ্ধের পর জেলা জজ কোর্ট স্থানান্তরিত হওয়ায় পরিত্যক্ত বারান্দা ও পাশের স্বাধীনতা প্রাঙ্গণে কাজ শুরু করেন তারা। কিন্তু স্থান সংকট ও কম মজুরি নিয়ে উদ্বেগ কাটছে না এই জড়িতদের। জেলা জজ কোর্ট চত্বরে দোকানপাট নির্মাণ করায় বিপাকে পড়েন ধুনকররা। আজ দোকান করে এটি আমাদের লাত্তি খায় আরেক জায়গা যাই, আরেক জায়গা থেকে আরেক জায়গা যাই। কোন সিজনে আমরা করছিলাম হলো 8-10টা করে কাম দিনে, সারাদিন মিলিয়ে এখন হয় 40-50টা পর্যন্ত কাজ হয়। এবার লেপ তোষক বানানোর খরচ তেমন একটা বাড়েনি। গত বছর আমি বানাইছি 2800 টাকাতে একটা, এবার মনে করেন যে 2500 টাকা করতেছি আমার। স্থান সংকট সমাধানে প্রশাসনের কাছে সাহায্য চাইলেন এ পেশায় জড়িতরা। মার্কেট দোকান হয়ে আমাদের জায়গাটা একদম ছোট হয়ে গেছে, যেটা এখন আমাদের কাজকর্ম করে খেতে একটু সমস্যায় হচ্ছে। প্রশাসন থেকে বা কেউ হেল্প করে এই জায়গাটা একটা সেট ঘর তুলে দিতে পারে, তাহলে আমরা 12 মাসে বৃষ্টি বাদল হলেও আমরা সুন্দরভাবে কাজকর্ম করে খেতে পারি। গাইবান্ধায় শতাধিক মানুষ লেপ তোষক বানানোর এই পেশাকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।